আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট। কেমন আছেন সবাই আপুরা ভাইয়ারাও? আমাদের তো গাইনিক অনেক ভাইয়ারাও আছেন। কেমন আছেন সবাই? আর রমজান মাস পড়ালেখা একটু কষ্ট হয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। রমজান মাসে একটু রোজা রাখবেন, নামাজ কালাম বেশি করবেন, পড়বেন যতটুকু সময় পাবেন, দেখবেন এর মধ্যে ইনশাল্লাহ অনেক আপনার পড়ালেখা কাভার হয়ে গেছে, প্রবলেম হবে না ইনশাল্লাহ। দিনের বেলা পড়া একটু কষ্ট হয়ে যায় আপনাদের মনে হয় রোজা রেখে। সবাই ইফতারের পর পড়তে পারেন, অথবা ইফতারের পর থেকে ভোর রাত পর্যন্ত পড়তে পারেন, অথবা ইফতার করে ঘুমিয়ে গিয়ে আপনারা ঘুম থেকে যখন উঠেন সেরি খাওয়ার জন্য, সেরি খাওয়ার পরে আবার সকাল পর্যন্ত পড়তে পারেন। হ্যাঁ, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। কিন্তু রমজান মাসে পড়া হচ্ছে না দেখে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। রমজান মাসের পড়া অনেক বেশি আপনার মনে থাকবে, দেখবেন আপনি যতটুকু পড়বেন সেইটুকু দেখবেন যে আপনার মাথার মধ্যে থাকবে আর কি। আচ্ছা, আর কিন্তু বেশি সময় নেই, মার্চ মাস হাফ চলে গেল, এপ্রিল মে জুন আর 3 মাস আছে। সবাই খুব ভালো করে পড়তে থাকেন। মেন বই পড়তে হবে। মেন বই ছাড়া, মেনলি দত্ত ছাড়া আপনি কখনোই পার্ট 1 পাস করেন অনেকেই, অবশ্যই শিট করে অনেকেই পাস করে যায়। শিট করলে ওই আপনার বেসিকটা আসলে আর কখনো ক্লিয়ার হয় না। শিট পড়ে তো আপনার আসলে বেসিকটা কখনো ক্লিয়ার হবে না, এই জন্য আপনাকে অবশ্যই মেন বই পড়তে হবে। ম্যাট্রিক্স পয়েন্টে তো আপনাদের এই মেন বইয়ের নিয়ে আমাদের অনেক অ্যারেঞ্জমেন্ট আছে জানেন। সব ধরনের সাবজেক্ট আমাদের, হ্যাঁ, সার্জারি অ্যান্ড অ্যালাইড, মেডিসিন অ্যান্ড অ্যালাইড, সাথে আমাদের অবস অ্যান্ড গাইনিক স্পেশাল, সব সাবজেক্ট পাবেন। সাথে রেসিডেন্সি, নন রেসিডেন্সি, বিসিএস, এমফিল, এমপিএস, এফসিপিএস পার্ট 1 সব ধরনের সাবজেক্টে আপনারা কিন্তু আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে অ্যাভেলেবল পাবেন। এবং আমাদের কিন্তু বেসিক খুবই ভালোভাবে ক্লিয়ারলি পড়ানো হয়। আমি নিজেই ম্যাট্রিক্সের স্টুডেন্ট, ওখান থেকে আমি ডিজিও চান্স পেয়েছি ঢাকা মেডিকেলে, দেন এফসিপিএস পার্ট 1 করলাম আলহামদুলিল্লাহ। ওখানে এক বেসিকে শিট পড়েই কিন্তু আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনি যখন পার্ট 1 দিবেন, গাইনি অফ সার্জারি, মেডিসিন যেটাতে দেন না কেন, আপনার কিন্তু বেসিকে খুব ভালো একটা কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। বেসিকের সাথে আপনার ক্লিনিক্যাল মাস্ট তো লাগবেই। যেমন আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো গাইনি অফসের, হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। হ্যাঁ, হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সিটা কি কেমন চ্যাপ্টার, এটা পড়তে হলে আপনার কিন্তু প্যাথোলজির চ্যাপ্টারটা অবশ্যই খুব ভালোভাবে পড়তে পারতে হবে। আপনার প্যাথোলজির চ্যাপ্টারটা যদি আপনি ভালোভাবে না পড়েন, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা বোঝা কষ্ট। এটা কিন্তু প্যাথোলজিতে খুব ভালোভাবে দেওয়া আছে। যারা প্যাথোলজিতে, এটা বেসিক প্যাথোলজি থেকে এটা পড়েছেন, ব্লাড ভেসেলসের চ্যাপ্টার এবং হেমাটোলজির চ্যাপ্টারে, ব্লাড এবং হেমাটোলজি চ্যাপ্টার এটা খুব ভালোভাবে দেওয়া আছে। দেখবেন আমাদের যে জানেন যে সাদত জুয়েল ভাই এত ভালো ক্লাস নেয় ব্লাডের, হেমাটোলজির ক্লাস, ওখান থেকে যারা এই ক্লাসটা করবেন, ওই ক্লাসটা করার পরে আপনারা আমাদের অবস দত্তের 18 নম্বর চ্যাপ্টার হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি পড়বেন। এটা আপনার কাছে পুরো পানি হয়ে যাবে এবং এই চ্যাপ্টার থেকে আপনি কোশ্চেন পাবেন অ্যাজ প্যাথোলজি হিসেবে পাবেন। হ্যাঁ, প্যাথোলজির যখন আপনার কোনো কোশ্চেন করবে কেউ, এই পার্ট থেকে প্যাথোলজি হিসেবে দিবে এবং ম্যাডামরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করবেন, কারণ এটা অল টাইম একটা হট টপিক। আপনার ক্লিনিক্যালে ম্যাডামরা অনেক বেশি এটাতে এক্সপোজ থাকেন, তো এই জন্য এটা থেকে কোশ্চেন করতে ম্যাডামরা খুবই পছন্দ করে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে প্রথমে ডেফিনেশন তো আসে না, সবে 18 নাম্বার চ্যাপ্টার বের করবেন আমাদের অবস দত্ত 10th এডিশনের হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি 18 নাম্বার চ্যাপ্টার। এটা হচ্ছে আমাদের 209 পেজ। হ্যাঁ, 209 পেজ পড়েন। আমি ডেফিনেশন পরীক্ষা আসবেন আপনার, কিন্তু ডেফিনেশনের পয়েন্ট হিসেবে আপনার এমসিকিউ আসবে, এই জন্য আপনাকে কিছু কিছু ডেফিনেশন করতে হবে। আমরা কিন্তু ক্লাসের টাইমে বলে দিই যে আপনাকে কোন কোন ডেফিনেশন করতে হবে। আমি আজকে মেনলি আপনাদের একটু ডেফিনেশন আর প্যাথোলজিটা পড়াই দিব, কারণ এই চ্যাপ্টারটা ভাস্ট আছে, সব কিছু পড়া লাগে না, কিন্তু কিছু কিছু জিনিস পড়তে হবে এবং পুরোটা বুঝে পড়তে হবে এবং পরীক্ষায় কোশ্চেন পাবেন মাস্ট। আচ্ছা, প্রথমে আমরা যদি পড়ি হাইপার টেনশন, তো আমরা নর্মালি মেডিসিনে সবাই পড়েছি আর কি। আমাদের মেনলি যেটা আসবে হাইপার টেনশন, প্রথমে পড়বেন প্রেগনেন্সি, হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, মানে হাইপার টেনশনের সাথে আরও কী কী প্রবলেম হয় আমাদের প্রেগনেন্সিতে, আমরা সেগুলো পড়বো। যেমন আমাদের প্রেগনেন্সি তো শুধু হাইপার টেনশন হতে পারে, হাইপার টেনশনের সাথে আমাদের প্রোটিনিউরিয়া থাকতে পারে এবং সাথে অনেকগুলো সিভিয়ার প্রেসার থাকতে পারে, তখন এটাকে আমরা প্রিএক্লেমশিয়া বলতে পারি। দেন হচ্ছে একটা পেশেন্টের কিন্তু ক্রনিক হাইপার টেনশন, মানে প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই তার হাইপার টেনশন আছে, সেটাকে কিন্তু আমরা ক্রনিক হাইপার টেনশন বলবো। দেন কিছু কিছু মানুষের কিন্তু হোয়াইট কোট হাইপার টেনশন হয়, মানে ডাক্তার দেখলে হসপিটালে গেলে তার হাইপার টেনশন হয়ে যায়। অনেকের মাস্ট হাইপার টেনশন। হ্যাঁ, মাস্ট হাইপার টেনশন কেমন, আপনি মাঝে মাঝে পাবেন হাইপার টেনশন, মাঝে মাঝে তার বিপি আবার হচ্ছে আমাদের নর্মাল থাকবে। এবং এই হাইপার টেনশন থেকে আপনার প্রিক্লেমশিয়া হয়ে এক্লেমশিয়া হয়ে যেতে পারে। আমাদের এক্লেমশিয়াও কিন্তু হাইপার টেনশনের একটা সিভিয়ার ফর্ম। হ্যাঁ, এক্লেমশিয়া হতে পারে। দেন এক্লেমশিয়া থেকে আমাদের কি হতে পারে, হেল্প সিনড্রোম ডেভেলপ করতে পারে। হেল্প সিনড্রোম তো খুব ইম্পর্টেন্ট।
দেন আরেকটু হতে পারে কি আমাদের সুপার ইম্পোজড পিই অন ক্রনিক হাইপারটেনশন। সুপার ইম্পোজড পিই অন ক্রনিক হাইপারটেনশনটাকে মানে আপনার অনেক আগে থেকে হাইপারটেনশন আছে, এবার প্রেগনেন্সিতে যখন প্রেগনেন্ট হলেন হাইপারটেনশনের সাথে আপনার প্রোটিনিউরিয়া এবং সাথে কিছু ফিচার ডেভেলপ করলো, তখন আপনার হয়ে গেল সুপার ইম্পোজড পিই অন ক্রনিক হাইপারটেনশন, মানে আগে থেকেই তার প্রেশার আছে আর কি। আচ্ছা, কারোর প্রেগনেন্সি হাইপারটেনশন আর ক্রনিক হাইপারটেনশন কীভাবে ডিফারেন্সিয়েট করবেন, এটা পরীক্ষা আপনাদের ইজিলি আসতে পারে যে এটা এমসিকিউ অথবা এসবিআর দেখবেন স্টেম হিসেবে আসবে যে প্রেগনেন্সি ইন হাইপারটেনশন, পিআইএস বলি আমরা এটাকে আমরা কখন বলবেন আপনার ক্রনিক হাইপারটেনশন, এটা অবশ্যই স্টেম হিসেবে দিতে পারি। কীভাবে? কারণ প্রেগনেন্সি ইন হাইপারটেনশন যখন আপনি বলতে চাবেন মানে একটা মহিলার প্রেগনেন্সির হাইপারটেনশন কিনা বা এটা আগের কিনা, সেটা আমরা উইক দিয়ে ডিফারেন্স করি। সেটা কেমন? উইক দিয়ে ডিফারেন্সিয়েট করবেন আপনি কেমন, যে 20 উইক্সের আগে এবং পরে। যেটা 20 উইক্সের পরে হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের আপনার প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, আর যেটা 20 উইক্সের আগে আপনি কোনো রোগীর যদি বিপি বেশি পান তাহলে কিন্তু মনে করেন সে আগেও জানতো না, মানে 20 সপ্তাহের আপনি 12 সপ্তাহে তার প্রেশার পেলেন, কিন্তু সে 12 সপ্তাহের আগেও বা যখন প্রেগনেন্ট ছিল না তখন সে জানতো না যে তার বিপিটা বেশি। তো তাহলে 20 সপ্তাহের আগে যে কোনো সময় আপনি হাইপারটেনশন পেলে সেটা হবে আপনার ক্রনিক হাইপারটেনশন, আর যদি আপনার 20 সপ্তাহের পরে যে কোনো হাইপারটেনশন হলে সেটা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, জেস্টেশনাল হাইপারটেনশন। এই জেস্টেশনাল হাইপারটেনশন যখন হবে তখন এটার সাথে যদি আপনি দেখবেন যে যখনই আপনি একটা প্রেগনেন্সিতে হাইপারটেনশন পাবেন তখন আমরা কি করে একটা ইউরিন অ্যালবুমিন করাই, হ্যাঁ, বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট। আপনি কি করেন, টেস্ট টিউবে ইউরিন নিয়ে একটু মোমবাতি দিয়ে খালাটাকে জাল দিয়ে দেয়, হ্যাঁ, জাস্ট জ্বালাই দিবেন, এটা বেডসাইড টেস্ট, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে, বেডসাইড টেস্ট ফর প্রোটিনিউরিয়া, হ্যাঁ, হিট কোয়াগুলেশন টেস্ট। তো হিট কোয়াগুলেশন টেস্ট করে আপনি যদি প্রোটিনিউরিয়া পান তাহলেও কিন্তু প্রিএক্লেমশিয়া হবে। আবার যে শুধু প্রোটিনিউরিয়া না পাইলে আবার প্রিএক্লেমশিয়া হবে না এরকমটা না, হ্যাঁ, প্রিএক্লেমশিয়ার সাথে প্রোটিনিউরিয়ার কোনো সম্পর্ক নাই, জাস্ট একটা আপনার ক্রাইটেরিয়া। এটা নিয়ে সবাই অনেক মানে মাথা আমরা পাগল করে ফেলি যে প্রোটিনিউরিয়া নয় প্রিএক্লেমশিয়া হবে না। প্রিএক্লেমশিয়া হলে তার বিপি যখন অনেক বেশি থাকবে এবং কিছু সিমটমস থাকবে তখন আপনি প্রিএক্লেমশিয়া বলতে পারবেন। প্রোটিনিউরিয়া ছাড়াও প্রিএক্লেমশিয়া হতে পারে। তাহলে আপনি কখন আপনি প্রিএক্লেমশিয়া বলবেন? নিউ অনসেট অফ হাইপারটেনশন। একটা নর্মাল প্রেগনেন্ট মহিলা যার আগে কখনো প্রেশার ছিল না, নিউ অনসেট হাইপারটেনশন হচ্ছে সেটা আপনি কখন পেয়েছেন? সেটা পেয়েছেন আপনি হচ্ছে 20 সপ্তাহের পরে, এবং হচ্ছে সাথে প্রোটিনিউরিয়া থাকতেও পারে না থাকতেও পারে, এবং এটা হচ্ছে প্রিভিয়াসলি নর্মোটেনসিভ পেশেন্ট, আগে বললাম যার আগে কখনো প্রেশার ছিল না, আপনি 20 সপ্তাহের পরে নিউ অনসেট পাইছেন, সেটাই কিন্তু হচ্ছে আপনার প্রিএক্লেমশিয়া। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি ডেফিনেশন বললাম, কিভাবে ডিফারেন্সিয়েট করবেন সেটা বললাম। এটাই যে স্টেম হিসেবে আসবে, খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার কনসেপশন ক্লিয়ারের জন্য জানা দরকার। আবার যে কোনো সময় এটা দিয়ে কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেন আসতে পারে, কিভাবে যে একটা দিল যে একটা মহিলা আসছে আপনার কাছে, এমন দিতে পারে যে 19 সপ্তাহে আসছে, এখন আপনি বিপি পাইছেন 160 110, তাহলে এটা ডায়াগনোসিস কি লিখবেন? ওখানে তো পিআইএস দেওয়া থাকবে, প্রিএক্লেমশিয়া থাকবে, ক্রনিক হাইপারটেনশন থাকবে, মাস্ট, হোয়াইট কোট, অনেক কিছু থাকবে, আপনি কনফিউজড হয়ে যাবেন। 19 সপ্তাহ দিয়েছে, 20 সপ্তাহের কাছাকাছি, কিন্তু যেহেতু 20 সপ্তাহের আগে বলছে তাহলে এটা কিন্তু আপনার ক্রনিক হাইপারটেনশন হবে। হাইপারটেনশনের বিপি কেমন হবে আপনার? অ্যাটলিস্ট 140/90 বিপি হলেই সেটা কিন্তু আপনার হাইপারটেনশন হয়ে যাবে, এবং সেটা হচ্ছে এক সিটিংয়ে যদি কারোর প্রেশার মনে করেন আপনার চেম্বারে আসলে আপনি 130/90 পেলেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা হাইপারটেনশন। সেটা অবশ্যই 4 আওয়ার্স অ্যাপার্টে আপনাকে ব্লাড প্রেশারটা মাপতে হবে। ঠিক আছে, আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ইটিওপ্যাথোজেনেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাথোলজি পার্ট হিসেবে এই চ্যাপ্টার থেকে আপনি কোশ্চেন পাবেন। কিভাবে? এই দেখেন যে আমাদের 18 নম্বর চ্যাপ্টারে 211 নাম্বার পেজে একটা ফ্লো চার্টের মতো আছে, একটা ব্লাড ভেসেলের ছবি দিয়ে, হ্যাঁ, এই ছবিটা থেকে, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, এই ছবিটা থেকে আপনি অনেক কোশ্চেন পাবেন। এই ছবিটা একদম, এই ছবিটা দেয়া আছে কিন্তু ছবিটাতে না কোনটা কম কোনটা বেশি এটা দেয়া নেই, কিন্তু আপনার পরীক্ষায় তো আসবেই মেনলি কোনটা কম আর হচ্ছে কোনটা বেশি। দেখেন আমি একটু আমার বই যখন পড়েছি দাগায় রেখেছি যে কোনটা কম কোনটা বেশি হলে আমার হাইপারটেনশন হবে। আচ্ছা, হাইপারটেনশনের মেইন নিয়া কি আমাদের প্যাথোলজির বেসিক প্যাথোলজি কি? এন্ডোথিলিয়াল ডিসফাংশন হয় আমাদের এবং ভেজোস্পাজম হয়। এন্ডোথিলিয়াল ডিসফাংশন হতে হবে এবং হচ্ছে আপনার ভেজোস্পাজম হতে হবে। ঠিক আছে, এখন ভেজোস্পাজম মানে কি? ভেজো কনস্ট্রিকশন করা। ভেজো কনস্ট্রিকশন করলে কি হয়? আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বাড়ে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বাড়া মানে হচ্ছে আপনার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সে যার বাড়ছে তারই হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বাড়ছে। তো আপনি এখন কি করবেন? তাহলে
আমাদের কি করতে হবে, ভেজো কনস্ট্রিক্টর এজেন্ট বাড়াইতে পারলে আমাদের বিপি বাড়বে, বিপিটা বেড়ে যাবে, মানে তার হাইপারটেনশন হবে। হাইপারটেনশন হলে আমাদের প্রেগনেন্সিতে কি প্রবলেম হচ্ছে, হাইপারটেনশন হলে প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে ভেসেলগুলো কনস্ট্রিক্টেড থাকতেছে, ভেসেল কনস্ট্রিকশনের জন্য ঠিকমতো ব্লাড এবং নিউট্রিশন আমাদের প্লাসেন্টা দিয়ে, মানে আম্বিলিক্যাল কর্ড দিয়ে প্লাসেন্টা হয়ে বাচ্চার কাছে যেতে পারছে না। এই জন্য বাচ্চার অনেক কিছু হচ্ছে, আইউজিআর হচ্ছে, অলিগিউরিয়া হচ্ছে। এই জন্য আমাদের কাছে হাইপারটেনশন এত বেশি ইম্পর্টেন্ট। তাহলে বললাম যে হাইপারটেনশন হলে কি হচ্ছে, আপনার ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, এই জন্য মায়ের থেকে বাচ্চার কাছে ব্লাড সাপ্লাই এবং নিউট্রিশনটা ঠিকমতো যেতে পারছে না। হ্যাঁ, তো এই যে বাচ্চার, আমাদের মায়ের থেকে বাচ্চার কাছে যে যায় ব্লাড ভেসেলসগুলো, হ্যাঁ, প্লাসেন্টা থেকে আপনার ইউটেরাসের মধ্যে, সেটা কিভাবে হয়, আমাদের দুইবার, আমরা কি জানি ট্রোফোব্লাস্ট মানে, আমি আপনাদের আগেও যখন প্লাসেন্টা আমরা পড়েছি একসাথে না, প্লাসেন্টা যখন পড়েছি বারবার বলেছি যে এখানে ট্রোফোব্লাস্ট দেখবেন, ট্রোফোব্লাস্ট মানে হচ্ছে আপনাদের প্লাসেন্টা। এই ট্রোফোব্লাস্টের ইনভেশন হয়, আপনারা আগে ছবিতে পড়েছেন প্লাসেন্টার চ্যাপ্টারে। আচ্ছা, এটা একটু দেখাই বলে দিই, তাহলে ভালো বলতে পারবো। 3 নাম্বার চ্যাপ্টারে যে আমাদের প্লাসেন্টার ছবি আছে না, প্লাসেন্টার ছবিতে দেখেন এই যে স্পাইরাল আর্টারিগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে এই লাল লালগুলো হচ্ছে আমাদের স্পাইরাল আর্টারি। দেখেন এখান থেকে আমাদের আম্বলিক্যাল আর্টারি হয়, আম্বলিক্যাল এই যে ভেসেলসগুলো এখানে থাকে, আম্বলিক্যাল ভেসেলসগুলো থেকে আমাদের বেজাল আর্টারি হয়। বেজাল আর্টারি হওয়ার পরে দেখেন, বেজাল আর্টারি হওয়ার পরে আমাদের হয়ে যায় স্পাইরাল আর্টারি। স্পাইরাল আর্টারি দেখেন তো কোথায় চলে গেছে, এটা কিন্তু হচ্ছে আমার এই যে এগুলো ইউটেরাইন আর্টারি, এগুলো হচ্ছে আমাদের বেজাল আর্টারি, বেজাল আর্টারি থেকে স্পাইরাল আর্টারি, এটা হচ্ছে আমাদের মায়োমেট্রিয়াম। তো স্পাইরাল আর্টারি কোথায় ইনভেট করেছে, দেখেন এই মায়োমেট্রিয়ামের মধ্যে, এই কফি কালারের মায়োমেট্রিয়ামের মধ্যে আমাদের স্পাইরাল আর্টারি চলে যায়। এই যে স্পাইরাল আর্টারি যে মায়োমেট্রিয়ামের মধ্যে যায়, ও কিন্তু দুই টাইমে যায়, দুইবারে যায়, একটা ফার্স্ট ট্রাইমাস্টারে, একটা সেকেন্ড ট্রাইমাস্টারে। ফার্স্ট ট্রাইমাস্টারে যখন সে যায়, ফার্স্ট ট্রাইমাস্টারে সে 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত, 10 থেকে 12 সপ্তাহের মধ্যে সময় তখন যায়। 10 থেকে 12 সপ্তাহের সময় গেলে সে ডেসুডোয়া পর্যন্ত যেতে পারে, মানে জাস্ট মায়োমেট্রিয়ামের ভিতর। প্রথমে আমাদের লেয়ার কি, ইউটেরাসের ভিতর থেকে বাহিরে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামেই তো আপনার হচ্ছে মেনলি আমাদের ফাংশনিং এন্ডোমেট্রিয়াম, যেটা ডেসুডোয়া বেজালিস থাকে। প্রথমে দেখেন স্পাইরাল আর্টারিটা কিন্তু আপনার ডেসুডোয়া বেজালিসে যাবে। এটা একটা ট্রোফোব্লাস্টিক ইনভেশন হলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে আপনার দুইবার হয়, দুইবার আমাদের ট্রোফোব্লাস্টিক ইনভেশন হয়। কখন কখন, একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমাস্টার, একটা সেকেন্ড ট্রাইমাস্টার। ফার্স্ট ট্রাইমাস্টারে সে কোন পর্যন্ত যায়, ফার্স্ট ট্রাইমাস্টারে সে যায় হচ্ছে ডেসুডোয়া বেজালিস পর্যন্ত, হ্যাঁ। তারপরে আপনার সেকেন্ড ট্রাইমাস্টারে যায় হচ্ছে আপনার মায়োমেট্রিয়াম পর্যন্ত। তো যখন স্পাইরাল আর্টারি এরকম মায়োমেট্রিয়াম পর্যন্ত ইনভেট করে ফেলে, তখন আপনার এই স্পাইরাল আর্টারিগুলো অনেক বড় হয়ে যায়, মানে এগুলো হচ্ছে ফ্যাটি হয়ে যায়, মানে একটু মোটাসোটা হয়ে যায়, পাইপের মতো হয়ে যায়। যখন সে আপনার মায়োমেট্রিয়ামকে ক্রস করতে পারে, ক্রস করতে পারলে তখন রেজিস্ট্যান্সটা কমে যায়, এবং তখন কি হয়, আমাদের ব্লাড সাপ্লাইটা ভালো হয়। এই জন্য আমাদের ইনভেশনটা দরকার। এটা প্রথমে হয় আমাদের ফার্স্ট ট্রাইমাস্টারে 10 থেকে 12 সপ্তাহে, আর সেকেন্ড ট্রাইমাস্টারে আপনার 16 থেকে 18 সপ্তাহে। কিন্তু যাদের হাইপার টেনশন, যারা প্রি এক্লেমশিয়ার পেশেন্ট হবে, তাদের কী হবে জানেন, এই 16 থেকে 18 সপ্তাহের মধ্যেই তার ইনভেশনটা হবে না। মানে ফার্স্ট ইনভেশনটা হবে 10 থেকে 12 সপ্তাহে, সে ডেসুডোয়া বেজালিস পর্যন্ত যাবে, কিন্তু 16 থেকে 18 সপ্তাহে আরও মায়োমেট্রিয়াম পর্যন্ত যাবে না। এই জন্যই কিন্তু আপনি বলেছেন যে এক্লেমশিয়া বা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন কখন বলবেন, 20 সপ্তাহের পরে, কারণ সেকেন্ডারি ট্রোফোব্লাস্টিক ইনভেশন হচ্ছে আপনার সেকেন্ড ট্রাইমাস্টারের 16 থেকে 18 সপ্তাহের সময়। এই জন্যই 20 সপ্তাহের পরে পিআইএস বলবেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে আপনার, কখন কখন ইনভেশন হয়। এই ইনভেশন হয় না দেখেই কিন্তু প্রি এক্লেমশিয়া বা হাইপারটেনশন ডেভেলপ করে। আচ্ছা, নর্মাল প্রেগনেন্সিতে আমাদের প্যাথোজেনেসিসের মধ্যে আমরা কি বললাম, আমাদের কি করতে হবে, এন্ডোথিলিয়াল ডিসফাংশন করে আমার ভেসো কনস্ট্রিকশন করতে হবে। তো যাদের নর্মাল প্রেগনেন্সি হয়, আমাদের নর্মাল প্রেগনেন্সিতে কি হয় জানেন, সবার ভিজোডাইলেটর রেজেন্টগুলো বাড়ে। নর্মাল প্রেগনেন্সিতে প্রোজেস্টেরন থাকে না, শুধু আরাম আর আরাম, রিল্যাক্স সব কিছু, মানে তার সব ভিজোডাইলেটর এজেন্ট বাড়ে, ভেসেলসগুলো মোটা হয়ে যায়, ওদের পেরিফেরাল রেজিস্ট্যান্সগুলো হচ্ছে কম থাকে, ভেসেলসগুলো ডিস্টেন্ডেড, টর্সার, ফানেল শেপড হয়, ওর মধ্যে দিয়ে ব্লাড সাপ্লাই খুব ভালো হয়। কিন্তু যখন আমাদের প্রেগনেন্সিটা অ্যাবনর্মাল হয়ে যায়, আমার সেকেন্ডারি ট্রোফোব্লাস্টিক ইনভেশনটা হয় না। আচ্ছা, আপুরা যারা দেখতেছেন, যদি ক্লাস বুঝতে কোনো প্রবলেম হয় এখানে কমেন্ট করতে পারেন, অথবা পরে কমেন্ট করলেও বলে দিব আপু। যদি কোনো সমস্যা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন কেউ, হ্যাঁ। আচ্ছা,
তো কি হবে, যখন প্রেগনেন্সিটা আমার অ্যাবনর্মাল হবে, সেকেন্ডারি ট্রোফোব্লাস্টিক ইনফেকশনটা হবে না মায়োমেট্রিয়াম পর্যন্ত 16 থেকে 18 সপ্তাহে। তখন কি হবে, তখন আমার বডি সব কিছু উল্টায় পাল্টায় যাবে। মানে কি হবে, ভেজো কনস্ট্রিক্টর এজেন্ট বেড়ে যাবে, ভেজো ডায়ালেটর এজেন্ট হচ্ছে কমে যাবে। মানে আমার যেটা দরকার সেটা কমে যাবে, যেটা আমার দরকার না সেটা হচ্ছে আমার বেশি হয়ে যাবে। এবং এই সবগুলো আপনাদের এই ছবিটার মধ্যে আছে। এই ছবিটা থেকে পরীক্ষা আপনার অনেকগুলো কোশ্চেন আসে। হ্যাঁ, এই ছবিটা থেকে আমাদের বডিতে সব কিছু কী দরকার হয়, আমাদের মেনলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অ্যারাকনোইড অ্যাসিড, মেটাবোলাইটস মানে প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রোম্বোক্সিন, এগুলো তো আমাদের খুব ইম্পর্টেন্ট। প্যাথোলজি থেকে সবাই ভেজোডাইলেটর এবং ভ্যাজোকনস্ট্রিক্টর এজেন্টের নাম খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম, আর একটু বলে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন পুরো অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন করব আমরা, ভেজিস্পাজম করব। সেটার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা সবাই প্যাথোলজি থেকে ভেজো কনস্ট্রিক্টরের ভেজো ডায়ালেটর এজেন্টের নাম একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলবো। মিনোমিক্সদের যেভাবে পারেন, হ্যাঁ, সবাই মিনিমাম 7-8টা করে ভেজো কনস্ট্রিক্টর এবং ডায়ালেটর এজেন্টের নাম মুখস্থ করবেন। জুয়েল ভাইয়া এত বেশি ভালো এবং ফ্যান্টাস্টিক ক্লাস নেয়, ক্লাসে আপনার পড়া মুখস্থ হয়ে যাবে। আমি যে আপনাদেরকে বলতেছি, আমি যখন 2019 সালে ভাইয়ার প্যাথোলজি ক্লাস করছি, ওই ক্লাসের পরে আমার এখনো মনে আছে ভেজো কনস্ট্রিক্টর আর ডায়ালেটর এজেন্টের নাম, বুঝছেন। তার মধ্যে এই যে আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড, মেটাবোলাইটস, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং থ্রোম্বোক্সিন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বোর্ডে দেখাই, আমি আগে লিখে রাখছি, কারণ ক্লাসের সময় লিখতে গেলে আমাদের আবার টাইম কমে যায়। এখানে একটু ছবিটা সবাই দেখে নেন, আমি একটু কমে বারো কি দাগায় রাখছি, আপনারা এটা দেখে দাগায় ফেলবেন বইটা। আচ্ছা, এটা দেখে আপনারা ওই যে কমে বাড়ে ডিক্রিজ ইনক্রিজের চিহ্নগুলো দিবেন, এটা ইম্পর্টেন্ট মেনলি। তাহলে আমরা কি করব, এন্ডোথেলিয়াল ডিসফাংশন এবং ভ্যাজিস্পাজম করব। সবাই পড়েন, কষ্ট করে পড়লে আসলে আচ্ছা, ছবি কি উল্টো আসতেছে আজকে, বুঝতে পারছি না। আচ্ছা, আমার বাসায় খুব ডল, আমার মেয়ের ডল। আচ্ছা, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আচ্ছা, এই যে দেখুন, হ্যাঁ, কীভাবে জানি লাইট অন হয়ে গেছে। আচ্ছা, পুরো আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা কি করব, হাইপারটেনশন ইন প্রেগনেন্সি করতে হলে আমাদের কি করতে হবে দেখেন, এন্ডোথেলিয়াল ডিসফাংশন করতে হবে। এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন করার জন্য আমি কি করব দেখেন, ভেজোডাইলেটর এজেন্টটা হচ্ছে আমি কমাই দিব, এবং ভেজোকনস্ট্রিক্টর এজেন্টটা হচ্ছে বাড়াই দিব। এটা খুব ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে লিখে রাখেন। ভেজোডাইলেটর এজেন্ট কি আমাদের নাইট্রিক অক্সাইড এবং হচ্ছে প্রোস্টাসাইক্লিন মানে কি প্রোস্টাগ্ল্যান্ডিন I2। পরীক্ষার সময় দেখবেন আপনি প্রোস্টাসাইক্লিন এবং থ্রোম্বোক্সিন A2-তে যে আপনি কত প্যাচ লাগাবেন, এটা হচ্ছে আপনি দেখবেন নাইট্রিক অক্সাইড ভেজোডাইলেটর, প্রোস্টাসাইক্লিনও কিন্তু আমাদের পোটেন্ট ভেজোডাইলেটর, ঠিক আছে। তো কি হয়, নাইট্রিক অক্সাইড যাদের হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, হাইপারটেনশন হয়, সেকেন্ডারি ট্রোফোব্লাস্টিক ইনভেশনটা হয় না, তখন কি হয় জানেন, এই নাইট্রিক অক্সাইডগুলো সব ড্যামেজ হয়ে যায়, এবং প্রোস্টাসাইক্লিন ওই অ্যারাকনোডিক অ্যাসিড মেটাবোলাইটসের মাধ্যমে প্রোস্টাসাইক্লিনের প্রোডাকশন একদম কমে যায়। দেন হচ্ছে আমাদের ভ্যাজোকনস্ট্রিকশন এজেন্ট বাড়ে, যেহেতু প্রোস্টাসাইক্লিন কমে যাবে, থ্রোম্বোক্সিন A2 কিন্তু আমাদের একটা অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট, থ্রোম্বোক্সিন A2 এবং এন্ডোথিলিন একটা পোটেন্ট ভেজোডাইলেটর, এন্ডোথিলিনটা হচ্ছে আমাদের বেড়ে যাবে। দেন আমাদের বডিতে খুব দরকার হচ্ছে আপনার যখন একটা প্লাসেন্টা তৈরি হয়, আমার তো এনজিওজেনেসিস দরকার, মানে আমার নতুন নতুন ভেসেল তৈরি হবে, আমার প্লাসেন্টায় অনেক ভেসেল লাগবে আমার এই জন্য বাচ্চাকে নিউট্রিশন দেওয়ার জন্য। এই জন্য আমার কি দরকার, এনজিওজেনিক ফ্যাক্টর, মানে এনজিওজেনেসিস করতে পারতে হবে আমার বডিতে। কিন্তু আপনার যখন আমাদের হাইপারটেনশন হয়, এন্ডোথেলিয়াল ডিসফাংশন করার জন্য কি করতে হয়, বডিতে এনজিওজেনিক ফ্যাক্টরগুলো কমে যায়। এনজিওজেনিক ফ্যাক্টরগুলো কেন কমে যায় জানেন, ওই যে আপনার ইনফ্লামেটরি সাইটোকাইন্স অনেক বেশি রিলিজ হয় যখন সেকেন্ডারি ইনভেশন হয় না, ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়, তখন অনেক বেশি আপনার ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ হয়। ইনফ্লামেটরি সাইটোকাইন্স কোনটা দেখেন, ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। হ্যাঁ, এই দুটো অনেক বেড়ে যায়। এই দুটো বেড়ে যাওয়ার কারণে কি হয় জানেন, আপনার এনজিওজেনিক ফ্যাক্টরটা কমে যায়।
অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর কি? প্লাসেন্টাল গ্রোথ ফ্যাক্টর এবং হচ্ছে আপনার ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। তাহলে অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরটা কমে যাবে। এবং অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, মানে অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর কমে গেছে কেন? কারণ এই অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর দেখেন, অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরটা খুব বেশি বেড়ে যায়। সলিউবল এফএমএস লাইক টাইরোসিন কাইনেজ 1 এবং এন্ডোগ্লিন, হ্যাঁ, এই দুইটা বেড়ে যাবে অনেক বেশি পরিমাণে। তাহলে অ্যাঞ্জিওজেনিক এবং অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরের মধ্যে আপনার ইমব্যালেন্স হবে, হওয়ার কারণে আপনার প্লাসেন্টাল ভেসেলে স্পাইরাল আর্টারিতে ঠিকমতো অ্যাঞ্জিওজেনেসিস হবে না, গ্রোথটা কমে আসবে। প্লাসেন্টার আর্লি হচ্ছে আপনার এজিং হয়ে যাবে। প্লাসেন্টার আর্লি গ্রেড 3 ম্যাচুরেশন, সবাই তো জানেন যে প্লাসেন্টা তিনবার কিন্তু গ্রোথ করে, তিনবার, গ্রেড 1, 2, 3। তো কি হবে, প্লাসেন্টার আর্লি ম্যাচুরেশন হয়ে যাবে। মনে করেন ওর গ্রেড 3 ম্যাচুরেশন হতে হবে 36 উইক্সের পরে, কিন্তু আপনি দেখবেন যে 24 উইক্সে গ্রেড 3 ম্যাচুরেশন পাচ্ছেন। গ্রেড 3 ম্যাচুরেশন মানে প্লাসেন্টা একদম ক্যালসিফাইড হয়ে যায়। ক্যালসিফাইড হওয়ার কারণে প্লাসেন্টা দিয়ে কোনো নিউট্রিশন ঠিকমতো পাস করতে পারে না। তাহলে অ্যাঞ্জিওজেনিক অ্যান্টি অ্যাঞ্জিওজেনিকের মধ্যে আপনার ইমব্যালেন্স হলো। দেন আরেকটা হয় যখন আপনার এই প্লাসেন্টাল ম্যাচুরেশনটা বেশি হয়ে গেল, প্লাসেন্টাল ম্যাচুরেশনটা বেশি হয়ে গেল, তখন আপনার এই প্লাসেন্টাল অ্যাঞ্জিওটেনসিনেজ এনজাইম, প্লাসেন্টাল অ্যাঞ্জিওটেনসিনেজ এনজাইমটা কমে যাবে। নর্মাল প্রেগনেন্সিতে কি হয়, নর্মাল প্রেগনেন্সিতে হচ্ছে আপনার এই প্লাসেন্টা, যারা নর্মাল প্রেগনেন্সি, আমার হাইপারটেনশন নাই, কিচ্ছু নাই, তখন আমার কি হবে দেখেন, এই প্লাসেন্টাল অ্যাঞ্জিওটেনসিনেজ এনজাইমটা বেশি থাকে। তখন ও কি করে, অ্যাঞ্জিওটেনসিনেজ এনজাইমটা বেশি থাকলে এই অ্যাঞ্জিওটেনসিন 2, আমরা সবাই খুব ভালো করে পড়েছি অ্যাঞ্জিওটেনসিন 2 না, এসি ইনহিবিটর, এআরবি ব্লকার, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম যেটা, হ্যাঁ ওইটা। তো কি হবে, নর্মাল প্লাসেন্টাতে কি থাকে, অ্যাঞ্জিওটেনসিনেসটা বেড়ে আমাদের অ্যাঞ্জিওটেনসিন 2টাকে ডিস্ট্রয় করে দেয়। অ্যাঞ্জিওটেনসিন 2 তো একটা পটেন্ট ভেজোকনস্ট্রিক্টর। এই যে এটা হচ্ছে যে যখন এ যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে তো আপনার ভেজোকনস্ট্রিকশন হবে না। কিন্তু যার এই যে অ্যাঞ্জিওজেনিক অ্যান্টি অ্যাঞ্জিওজেনিকের মধ্যে ইমব্যালেন্স হলো, ভেজোডাইলেটর কমে ভেজোকনস্ট্রিক্টর বেড়ে গেল, তার প্লাসেন্টায় এই অ্যাঞ্জিওটেনসিনেজ এনজাইমটা কমে যায় এবং অ্যাঞ্জিওটেনসিন 2টা বেড়ে যায়। এত বেশি পরিমাণে অ্যাঞ্জিওটেনসিন 2টা বাড়ে, মানে প্রথমে এইগুলো হওয়ার পরে কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2টা বাড়ে, তখন এ কি করে, অনেক বেশি আপনার ভেজোকনস্ট্রিকশন করে, অনেক বেশি আপনার সে হচ্ছে ভেজোকনস্ট্রিকশন করে ফেলে। এত বেশি ভেজোকনস্ট্রিকশন করে যে ওর হাইপারটেনশন, প্রেক্লেমশিয়া, এক্লেমশিয়া সব কিছু একসাথে হয়ে যায়। আপনারা আশা করি বুঝতে পারছেন। ওখানে আসলে এই কথাগুলোই লেখা আছে, আমি আপনাদেরকে দেখাই দিই আবার। এই যে দেখেন, এটার মধ্যে ঠিক এই কথাগুলোই লেখা আছে, হ্যাঁ। এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি। নর্মাল প্রেগনেন্সিতে আপনার ভেজোকনস্ট্রিকশন হবে, কোনো প্লাটিলেট ভেজোডাইলেটেশন হবে, কোনো প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে না, এবং হচ্ছে ইউটেরোপ্লাসেন্টাল ব্লাড ফ্লো নর্মাল থাকবে। কিন্তু যখন এই যে প্রিএক্লেমশিয়া, এক্লেমশিয়া, হাইপারটেনশন হবে, ভাস্কুলার রেসপন্সিভ টু প্রেশার এজেন্ট। প্রেশার এজেন্ট মানে কি, ভেজোকনস্ট্রিক্টর এজেন্টের উপরে তার অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে। সে চাবে শুধু আপনার এই ভেজোকনস্ট্রিক্টর এজেন্টের উপরে, তার অ্যাফিনিটি অনেক বেড়ে যাবে। তখন আপনার কি হবে, এখানে দেখেন এগুলো আপনি এইভাবে দাগায় রাখবেন। প্রোস্টাসাইক্লিন যেটা আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন I2, প্রোস্টাসাইক্লিনটা এখানে কি হবে দেখেন, কমে যাবে। প্রোস্টাসাইক্লিনটা কমে যাবে এখানে আমাদের। দেন হচ্ছে থ্রোম্বোক্সিন A2টা আমাদের বেড়ে যাবে। এবং অক্সিডেটিভ কিছু ম্যাটেরিয়ালস আমরা জানি, ফ্রি রেডিক্যালসগুলো বাড়বে, ভেজোকনস্ট্রিক্টর এজেন্টগুলো বাড়বে। দেখেন অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর বাড়বে, এবং শুধু অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর যারা অ্যাঞ্জিওজেনেসিস করে আমার দরকার ছিল সেগুলো কিন্তু হচ্ছে কমে যাবে। এখানে সবগুলো নাম লেখা আছে। এবং সবার পরে কি হবে, যখন আপনার প্লাসেন্টাল ম্যাচুরেশন হয়ে গেল, প্লাসেন্টাল ম্যাচুরেশন হয়ে এই অ্যাঞ্জিওটেনসিন, আমার প্লাসেন্টা যেহেতু অসুস্থ, ওর কি নাই, অ্যাঞ্জিওটেনসিনেজ এনজাইমটা নাই, এই জন্য ও অ্যাঞ্জিওটেনসিন 2কে ডিস্ট্রয় করতে পারছে না। ওর কি হচ্ছে দেখেন, অ্যাঞ্জিওটেনসিন 2টা বেড়ে যাচ্ছে। অ্যাঞ্জিওটেনসিন 2টা বেড়ে গেলে তখন কি হচ্ছে, আপনার অ্যাঞ্জিওটেনসিন 2টা বেড়ে গেলে ওর অনেক বেশি ভেজোকনস্ট্রিকশন হচ্ছে। ভেজোকনস্ট্রিকশন হওয়ার কারণে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এত বাড়তেছে যে ব্লাড কোনোভাবেই মায়ের থেকে বাচ্চার কাছে পৌঁছতে পারছে না। এই জন্য বাচ্চার আইউজিআর হচ্ছে, অলিগিউরিয়া হবে, এবং হচ্ছে বাচ্চা আইউডি পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রিটার্ম ডেলিভারি হয়ে আইউডি হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাই খুব ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আবার
আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের খুব তাড়াতাড়ি ক্লোজ গ্রুপে ক্লাস শুরু হবে, তখন এগুলো আশা করি আপনাদেরকে আরও বুঝিয়ে দেবো। যদি কোনো প্রবলেম হয় তাহলে জানাবেন। হ্যাঁ, সবাই পড়তে থাকেন। হ্যাপি লার্নিং।